রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সুন্দর বাংলাদেশ গড়াই কমিশনের উদ্দেশ্য, বললেন আলী রিয়াজ। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিতে ঐকমত্য পেছানোর আশা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 16 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র। ট্রাইব্যুনাল 1-এ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানি। হটস্পট বরগুনায় ফের উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি। 24 ঘন্টায় আক্রান্ত 93 জন। চাঁদপুরের হাসপাতালে বাড়ছে রোগী, সচেতন হওয়ার পরামর্শ। এবং হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 8ম দিনের মতো ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে আলোচনায়। আজকের সংলাপে আলোচ্য বিষয় নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বৈঠকের আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়াই কমিশনের উদ্দেশ্য। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে অমীমাংসিত বিষয় নিয়ে চলতি মাসের মাঝামাঝিতেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক সংলাপের মাধ্যমে শিগগিরই রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে চায় তারা। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি, কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। দর্শক, বৈঠকের সবশেষ খবর জানতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ তো রাজনৈতিক দলগুলোর বৈঠক, ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? সোনিয়া, আমরা এই মুহূর্তে আছি ফরেন সার্ভিস একাডেমিতে। আসলে জুলাই গণঅভ্যুত্থানের কিন্তু 1 বছর পূর্তি গতকালই হয়েছে। তো 1 বছরে পা দিয়েছে এবং বছর শেষে পা দিয়েছে, এবং সেই জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকারের যে নানান টানাপোড়েন, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে যে জুলাই সনদ, যেটি নিয়ে সবাই কথা বলছেন, সেই সনদটি আসলে এই 1 বছরেও কিন্তু আসলে বাস্তবায়ন এবং কার্যকর না করার কারণে কিন্তু অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে। এবং তারই অংশ হিসেবে যে সরকার, অন্তর্বর্তী সরকার একটি মতানৈক্য কমিশন গঠন করে দিয়েছেন, যার কাজ হচ্ছে যে জুলাই সনদ প্রণয়ন করা। তাদের মাধ্যমে এটা বিভিন্ন রাজনৈতিক দলের যাদের মধ্যে মতানৈক্যের অভাব রয়েছে, এবং সেই অভাবটা কিন্তু ঘাটতি পূরণেই কিন্তু আসলে আজকে দ্বিতীয় দফার 8ম দিনের মতো ঐকমত্য কমিশনের সভা চলছে। ঐকমত্য কমিশনের সভার শুরুতেই কিন্তু যেই কমিশনের সহসভাপতি, অর্থাৎ আজকে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আলী রিয়াজ, তিনি আসলে যে বিষয়টি জানিয়েছেন যে তারা ধারাবাহিক যেই সংলাপ করছেন বিভিন্ন দলের সাথে, এবং সেই দলগুলোর সাথে আসলে অনেক যেই অমীমাংসিত বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো অনেকটাই কিন্তু আসলে সহজ হয়ে যাচ্ছে। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই জুলাই মাসের, অর্থাৎ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতেই কিন্তু তারা একটা সমাধান এবং ঐকমত্যে পৌঁছাতে পারবেন। এবং সেটিও কিন্তু আসলে যদি না হয় তাহলে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কিন্তু আসলে যেই জুলাই সনদের কথা বলছেন, সেই সনদ বাস্তবায়ন প্রণয়ন করা সম্ভব বলে তিনি মনে করেছেন। এবং এক্ষেত্রে তিনি সকল দলের কাছে আসলে যেই প্রত্যাশা জানিয়েছেন যে যাতে যেই বিষয়গুলো নিয়ে মতানৈক্য রয়েছে, যেই বিষয় নিয়ে আসলে মতানৈক্যের অভাব দেখা দিয়েছে, ঘাটতি দেখা দিয়েছে, সেইগুলো যাতে দ্রুত কাটিয়ে যাতে দ্রুত একটা সমাধান করা যায়, একটা সমঝোতা তৈরি হয়, সেই বিষয়টিকে তিনি কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর কাছে সহায়তা চেয়েছেন। তো তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আসলে যে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গঠনে যে বিষয়টি তারা উদ্দেশ্য ছিল, সেই বিষয়টি আসলে অনেকটাই পূরণ হবে। আরেকটি বিষয় যে আজকে কিন্তু 3টি এজেন্ডা নিয়ে কথা বলছেন, বিশেষ করে নির্বাচনের আসন সীমানা নির্ধারণ। আরেকটি বিষয় রয়েছে যে
তত্ত্বাবধায়ক সরকারের একটি গুরুত্ব রয়েছে। আরেকটি বিষয় যে আসলে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে তারা বৈঠক করছেন এখন পর্যন্ত। তো সোনিয়া, আমার কাছে ছিল এই সর্বশেষ পরিস্থিতি। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফ্যাসিবাদ পতনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অথচ দেশ থেকে ফ্যাসিবাদ পালালেও লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এইসব কথা বলেন এই বিএনপি নেতা। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আসলে হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সকালে এই মামলায় ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন, একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে শেখ হাসিনার এমন বক্তব্য আদালত অবমাননার মামলার শুনানি অনুষ্ঠিত হবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আসলে ৬ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেখানে একজন কিন্তু জীবিত ছিলেন, সে একজনকেও কিন্তু সে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তো তাদের যে তদন্ত রিপোর্টের সে শুনানি শুরু হচ্ছে, সে শুনানি শুরু হয়েছে এবং শুনানি চলছে। সেই শুনানিটি শুরু করেছেন যে প্রসিকিউশন গাজী মনোয়ার হোসেন তামিম, তিনি শুনানি করছেন এবং আজকে হয়তো তার শুনানি শেষে ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নেবেন এবং আমলে নেওয়ার পর যারা আসামি তাদেরকে, যারা পলাতক করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি একটি পরোয়ানা জারি করবে, এরকমটি আমরা জানাতে পেরেছি। আর আরেকটি যেটা হলো যে ট্রাইব্যুনাল ১-এ যেখানে আদালত অবমাননা, শেখ হাসিনা আদালত অবমাননার যে মামলাটি শুনানি ছিল সেটা কিন্তু শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কথা শুনেছেন অ্যামিকাস কিউরির কথা শুনেছেন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তার কথা, এবং সেই শুনানির শুরুতেই তিনি বলেছিলেন যে চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনার যে বক্তব্যটি সেটা আসলে মূলত যারা এই মামলায় আসামি সাক্ষী হিসেবে থাকবেন কিংবা যারা মামলা দায়ের করছেন তাদের জন্য একটা থ্রেট। তখন ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন যে এই যে ২২৭টি এই কথাটাতে আসলে আমাদের কি কোনো সমস্যা হবে কেন? তখন তিনি বলেছেন যে এই ২২৭ জনের কেউ কিন্তু এই মামলার বাদী হিসেবে আসবেন, অর্থাৎ সাক্ষী দিতে পারবেন। যেমন তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে আবু সাঈদের মামলার যিনি করেছেন তিনি হলেন আবু সাঈদের ভাই, তিনি কিন্তু ট্রাইব্যুনালে আসবেন এবং তিনি কিন্তু এসে সাক্ষী দেবেন। এছাড়া আপনার চানখারপুরে ৬ জনকে হত্যা করেছে, অর্থাৎ ৬টি মামলার ৬ জনের সাক্ষী রয়েছেন, সেই সাক্ষীরাও কিন্তু এখানে আসবেন। যার কারণে তিনি বলেছেন যে এইটা একটা কাইন্ড অফ থ্রেট এবং এই থ্রেটের কারণে অনেকে ভয় পাচ্ছেন এবং তারা সাক্ষী দিতে চাচ্ছেন না। এবং তিনি বলেছেন যে এই প্রসিকিউশন টিমের তদন্ত সংস্থার একজন তিনি কিন্তু আপনার গাইবান্ধায় গিয়েছেন এবং গাইবান্ধায় গিয়ে যিনি আরেক অপোনেন্টে যিনি ছিলেন বুলবুল তার সাথে কথা বলেছেন এবং কথা বলে তিনি তদন্ত শেষ করে এসে পুরো বিষয়টি আসলে ট্রাইব্যুনালের সামনে তুলে দিচ্ছেন। এখন অর্ডার পাস করছেন এবং অর্ডার অনুযায়ী কি আসবে আমরা পরবর্তীতে হয়তো জানাতে পারবো, কিন্তু আমি যতটুকু জানি যে আদালত অবমাননার যে ট্রাইব্যুনালের সাথে সেটা হলো ১ বছরের জেল এবং ৫,০০০ টাকা জরিমানা। এখন অর্ডার আসার পর আমরা বাকিটা বলতে পারবো। তো সোনিয়া, এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 93 জন রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কোনো মৃত্যু ঘটেনি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলার এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3118 আর প্রাণ হারিয়েছে 27 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা সদর উপজেলার, একদিনে 71 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 236 জন। দর্শক, এই নিয়ে আরো জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, এই মুহূর্তে জেলার ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন? আসলে শুধু যে ডেঙ্গু নেই, এটা মহামারীতে চেয়ে গেছে। আমি যদি বলি যে আসলে বরগুনায় ডেঙ্গুতে মোট আজকের যে 24 ঘন্টায় 93 জন কিন্তু নতুন করে শনাক্ত হয়েছেন এবং এই জেলায় কিন্তু মোট 3118 জন কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এবং আমি যদি বলি যে মোট কিন্তু যে দেশে 43 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এর কিন্তু 27 জন বরগুনাতেই মারা গিয়েছেন। এবং আমি যদি বলি যে বরগুনা জেনারেল হসপিটালের অবস্থা এখন বর্তমানে দেখুন যে এখানে কিন্তু 236 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এই 250 হসপিটালে। এখানে কিন্তু বেড না পেয়ে কিন্তু রোগীরা কিন্তু ফ্লোরে তারা কিন্তু সেবা নিচ্ছেন, যে যেখানে পাচ্ছেন সেখানে কিন্তু সেবা নিচ্ছেন। কিন্তু এখানে রোগীদের যে একটি বেশ অভিযোগ রয়েছে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে এখানে পর্যাপ্ত পরিমাণ যে টেস্টগুলি সেগুলি কিন্তু এখানে হচ্ছে না এবং সেই টেস্টগুলি কিন্তু তাদের বাইরে করানো হচ্ছে। এখানে 2-1টি টেস্ট ছাড়া অন্য কোনো টেস্ট কিন্তু এখানে হচ্ছে না। এবং আমি যদি বলি যে আপনাকে এখানে এছাড়াও কিন্তু রোগীদের যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে এর আগে 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু ডাক্তারের দেখা পায়নি রোগীরা, এমন একটি অভিযোগ কিন্তু এখানে রোগীরা করেছেন। তো বরগুনা থেকে সবশেষ ডেঙ্গুর পরিস্থিতি আমার কাছে এই ছিল। সাগর, আপনাকে ধন্যবাদ। এদিকে চাঁদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছে 2 থেকে 3 জন ডেঙ্গু রোগী। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে রোগীদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 2 থেকে 3 জন রোগী ভর্তি হচ্ছেন। জেলার 8টি উপজেলায় গেল 6 মাসে চিকিৎসা নিয়েছেন 171 জন, আর জুন মাসে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 26 জন ডেঙ্গু রোগী। জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা হওয়ার পর হাসপাতালে এসে টেস্ট করালেই ডেঙ্গু ধরা পড়ছে। এক সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত, আপনাদের চাঁদপুর মেডিকেল কলেজ সদর হাসপাতালে আসছে, এখানে চিকিৎসা চলতেছে। আমার 7 দিন ধরে ডেঙ্গু, পরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমার ডাক্তাররা চিকিৎসা নিয়ে করতে আছে, এখন আমি তো ভালো আছি। জ্বর ছিল, তারপরে দেখে করছি, ওষুধ খাওয়াইছি, হইয়া পারে না, কমে না, তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডেঙ্গু টেস্ট করছি, ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওনারা ট্রিটমেন্ট করতেছে। প্রতিদিনই চিকিৎসা নিয়ে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আবার নতুন রোগীও ভর্তি হচ্ছেন। ডক্টর, নার্স সবাই পর্যাপ্ত পরিমাণে সেবা দেখি এবং যে পরিমাণ মেডিসিন আছে আমাদের ডেঙ্গু আমরা দিয়ে থাকি, রোগী সুস্থ হয়ে চলে যায়, আবার রোগী অ্যাডমিশন হয়। মে, জুন, জুলাই, আগস্ট এই সময়টা ডেঙ্গু আক্রান্ত বেশি হয় জানিয়ে এই ডাক্তার বললেন, পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড এবং পরীক্ষার জন্য প্লাটিলেট সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে হাসপাতালে। মে, জুন, জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত এই সময়টাতে আমাদের ডেঙ্গু রোগী আমরা সবচেয়ে বেশি পাই। তবে গতবারের তুলনায় আমরা দেখতেছি যে অতটা বেশি না। আর মেইন ম্যানেজমেন্ট হচ্ছে ফ্লুইড, সেটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে এবং রোগীর যে প্লাটিলেট প্রতিদিন যে পরীক্ষা করতে হয় সেই ব্যবস্থা আমাদের এখানে আল্লাহর মতো অ্যাভেলেবল আছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানান, জুন মাসে 26 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জ্বর এবং মাথা ব্যথা থাকলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তিনি। 250 হাসপাতালে জুনের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায়
26 জন রোগী চিকিৎসা নিয়েছেন, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এখানে কোনো মৃত্যু নেই। যারা জ্বরের রোগী তাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, একটু সচেতন থাকবেন, পর্যাপ্ত পানি এবং ফ্লুইড খাবেন। আগামী 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়তে পারে, তাই জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। গাজা ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গ। হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। নিজ সোশ্যাল মিডিয়ায় এক্সের একটি পোস্টে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গত 20 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মাঝে কয়েকবার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও পুনরায় হামলা করে নেতানিয়াহু সেনারা। তবে এবার আবারও 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মঙ্গলবার এ কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি। তবে অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার চায় ইসরায়েল। অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। তবে হামাসকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির এ চুক্তিতে রাজি হবার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘণ্টায় ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি, আহত আরও অনেকে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দীর্ঘ 23 বছর পরে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার শহরের জিমনেশিয়ামে চত্বরে সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করতে থাকে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। সম্মেলন ঘিরে শহর জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে উপস্থিত আছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ যেন কাজের গরু কাগজে আছে গোয়ালে নেই। বরগুনায় জাতীয়করণের অপেক্ষায় এমনই অস্তিত্বহীন 27 ইবতেদায়ী মাদ্রাসা। কাগজে কলমে অস্তিত্বহীন এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যাও প্রায় 2000। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপ্পি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বছরের শুরুতে সারা দেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলে পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বরগুনার শতাধিক শিক্ষকরা। বরগুনার বেতাগীর জলিশাহাট দলিল উদ্দিন তালুকদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি রয়েছে জাতীয়করণের তালিকায়, কিন্তু এই মাদ্রাসার কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ নেই। আছে শুধুমাত্র একটি পরিত্যক্ত টিন শেড ঘর। আমি পরিচালনা করছিলে আর মাস্টারের নাম আসলে আর আসলে ওইখানে একজন তারিখ হয়ে গেল। হ্যাঁ, দুজনই মারা গেছে। একই চিত্র বরগুনা সদরের নলি সাজিমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারও। প্রায় 20 বছর ধরে বন্ধ আছে মাদ্রাসার সকল কার্যক্রম। খোঁজ খবরও নেয় না, সরকারও না, আর গাইডেন্সও নেয় না, এই জন্য আর ছাত্রও নাই, আর মাস্টারও নাই, ক্লাসও নাই বর্তমানে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা প্রতিষ্ঠানে জমি দিয়ে গেছে, কিন্তু আমরা ওইভাবে দায়িত্ব নিতে পারি নাই বা সরকারও দায়িত্ব নেয় নাই। জাতীয়করণের খবরে কেউ কেউ তড়িঘড়ি করে মাদ্রাসার ঘর নির্মাণেরও কাজ করেন। সব কাগজপত্র এর আগে ছিল আব্দুল হামিদ, তার কাছে দিছি, আর পরে দুইজনে যা করছে আমার তো আর জানা নাই। বর্তমানে ক্লাসের জন্য একটু অনুপযোগী হয়ে গেছে, কারণ ভিতরে যে আমাদের আসবাবপত্রগুলো লাগবে, চেয়ার, বেঞ্চ, টেবিল, সেগুলো এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ নাই। এ বিষয়ে কোনো অভিযোগ পাননি জানিয়ে জেলা প্রশাসক বললেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমাদের সুনির্দিষ্টভাবে আমরা কোনো অভিযোগ এই ধরনের পাইনি। তারপর আপনারা যেহেতু বিষয়টা আমাদেরকে গোচরীভূত করেছেন,
আমরা দেখি, আমরা এটা নিয়ে প্রত্যেক উপজেলা থেকে আমরা একটা তথ্য নিই, আমরা আগে তথ্য নিই, বাস্তব অবস্থাটা দেখি, তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন হলে আমরা সেটা জানাবো এবং এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই সেটা নিব। বরগুনা সদরে 10টি, পাথরঘাটায় 5টি, আমতলীতে 6টি, বেতাগীর 4টি ও বামনার 2টি সহ জেলার 27টি ইবতেদায়ী মাদ্রাসার চিত্র একই রকম। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের উপর 500% শুল্ক আরোপ করা হবে, এমনই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়তে পারে ভারতেও। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার। সম্প্রতি ট্রাম্প সেনেটর একটি বিলে অনুমোদন দিয়েছে ভারত ও চীন সহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর 500% শুল্ক আরোপ হতে পারে। সেনেটে 84 জন সদস্য এই বিল সমর্থন করেছেন। আগস্টে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে, এমনই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সুন্দর বাংলাদেশ গড়াই কমিশনের উদ্দেশ্য, বললেন আলী রিয়াজ। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত ঐক্যমত্যে পৌঁছানোর আশা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 16 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র। ট্রাইব্যুনাল 1-এ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানি। হটস্পট বরগুনায় ফের উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি। 24 ঘন্টায় আক্রান্ত 93 জন। চাঁদপুরের হাসপাতালে বাড়ছে রোগী, সচেতন হওয়ার পরামর্শ। এবং হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।